বাংলাদেশের শ্রম বাজারে প্রায় 20 লক্ষের অধিক নতুন কাজ প্রত্যাশীরা প্রবেশ করে। বিপুল সংখ্যক কর্মক্ষম এবং জনগোষ্ঠীকে দক্ষ করে অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে বেসরকারি পর্যায়ে দেশি বিদেশি বিনিয়োগ প্রয়োজন। আমরা এই বিষয়ে বাজেটে স্পষ্ট পরিকল্পনা চাই। আমরা চাই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আওয়ামী লোক দেখানো সংস্কৃতি থেকে বের হয়ে এসে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে। বন্ধুগণ, আমরা প্রস্তাব রাখছি 2025-26 অর্থ বছরের ঘাটতি বাজেট যেন মোট দেশজ উৎপাদনের 5% নিচে রাখা হয়। কর্পোরেট গভর্নেন্সের সবগুলো সূচকে বাংলাদেশের অবস্থান অত্যন্ত দুর্বল। এই বিষয়ে বাজেটে বিশেষ নজর দেবার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সার, বীজ এবং কৃষি উপকরণের দাম যাতে বৃদ্ধি না পায় সেই ব্যাপারে বাজেটে নজর রাখতে হবে। সরকারি পরিচালন ব্যয় কমিয়ে গণমুখী বাজেট করতে হবে। আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে। এই সরকার এমন এক বাজেট প্রস্তাব করবে যা পরবর্তী নির্বাচিত সরকার মেয়াদের বাকি অংশে কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারবে। বন্ধুগণ, আমরা আপনাদের মাধ্যমে আজ প্রশ্ন রাখতে চাই, সরকারের সমর্থন পুষ্ট হঠাৎ গজিয়ে ওঠা একটা রাজনৈতিক সংগঠন কিভাবে সরকারের মুখপত্র হয়ে উঠতে পারে? অন্তর্বর্তীকালীন সরকার তার কিছু পছন্দের ব্যক্তিদের ডেকে সর্বদলীয় রাজনৈতিক বৈঠক বলে গণমাধ্যমে প্রচার করেছে। এই সরকার নির্বাচন প্রলম্বিত করতে এখন মন খারাপের নাটক মঞ্চস্থ করছে। আমরা এর অবসান দেখতে চাই। আমরা চাই রাজনৈতিক মাঠের মতন অর্থনীতির মাঠেও বাজেটের জন্য জনগণ যেন না হয়, জনগণের জন্য যেন বাজেট হয়। ব্যক্তি খাতে বিনিয়োগের গতি হ্রাস পেয়েছে। ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিনিয়োগ বৃদ্ধির জন্য আগামী অর্থ বছর সরকারকে সুস্পষ্ট কর্মকৌশল রাখতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে দেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে আগামী বাজেটে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে এবং আমরা আশা করব সরকার তার বাজেট প্রস্তাবনায় আগামী 6 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করবে। বন্ধুগণ, রাজস্ব আহরণের যে গতি আমরা দেখতে পাচ্ছি সেটা চলমান থাকলে এবছরের শেষে ঘাটতি থাকবে প্রায় 1,05,000 কোটি টাকা। 32% বার্ষিক রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে রাজস্ব আহরণে আমাদের গতি বাড়াতে হবে। কর বহুমুখীকরণ এবং জনগণকে কর প্রদানে আগ্রহী করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নিতে হবে। একই সাথে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোতে বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বিবেচনা করতে হবে। বন্ধুগণ, আগামী অর্থ বছরে আমরা গ্যাসের মূল্য বৃদ্ধি না করার প্রস্তাব করছি, কারণ সরাসরি খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি করবে। রাজস্ব নীতির ক্ষেত্রে কর হারকে এমন ভাবে পুনর্বিন্যাস করতে হবে যাতে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, কারণ আমরা শীঘ্রই এলসিডি থেকে উত্তরণ ঘটাতে যাচ্ছি, এলডিসি থেকে উত্তরণ ঘটাতে যাচ্ছি। জাতীয় অর্থনীতির 7,611টি ট্যারিফ লাইনের মধ্যে অন্তত 2 শতাধিক ট্যারিফ লাইনকে ঢেলে সাজাতে হবে। বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে আমাদের প্রতিশ্রুতি ট্যারিফ লাইন 955টি, যার মধ্যে 763টি কৃষি পণ্য এবং 192টি অকৃষিজ পণ্য। আমাদের বিবেচনায় রাখতে হবে উচ্চ আবগারি শুল্ক, রেগুলেটরি এবং সাপ্লিমেন্টারি ডিউটির কারণে আমরা ভবিষ্যতে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করার ক্ষেত্রে বাধার মুখে পড়ব, যা এলডিসি থেকে উত্তরণের পর আমাদের জন্য স্বাক্ষর করা জরুরি। রাজনৈতিক দল হিসেবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম আগামী অর্থ বছরের বাজেটের জন্য মৌলিক কিছু প্রস্তাব আপনাদের মাধ্যমে জাতির সামনে আজ উপস্থাপন করছে। আমরা আশা রাখব চূড়ান্ত বাজেট অধ্যাদেশের আগে সরকার আমাদের প্রস্তাবগুলো বিবেচনায় নেবে। আজ আমরা সংক্ষিপ্ত বাজেট প্রস্তাবনা উপস্থাপন করছি।
আর্থিক খাত এবং গণমুখী বাজেট সংক্রান্ত বিস্তারিত প্রস্তাবনা আগামী সপ্তাহে আমরা সরকার সহ সংশ্লিষ্ট সকলের কাছে তুলে ধরব, আপনাদের কাছে, আমাদের মিডিয়া ভাই বোনদের কাছেও পৌঁছে দেব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, বিগত দিনগুলোতে আওয়ামী ফ্যাসিস্ট সরকার জনগণের ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘায়িত করার লক্ষ্যে মানুষকে উন্নয়নের গাল গপ্প শুনিয়ে এসেছে। এর জন্য তারা জিডিপি প্রবৃদ্ধির দিকে বেশি মনোযোগী ছিল। বর্তমান সরকারের উচিত জিডিপি প্রবৃদ্ধির দিকে বেশি দৃষ্টি না দিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রতি নজর বেশি দেয়া। এর জন্য সর্বপ্রথম প্রয়োজন আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা। বাজেটের মূল কৌশলে এই দুটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে আমরা আশা করছি। বন্ধুগণ, সংকোচনমূলক মুদ্রানীতি এবং সরকারি ব্যয়ে কৃচ্ছ্রতা সাধনের মাধ্যমে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। এই বাজেটে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত মূল্যস্ফীতি হ্রাস। বাজার ব্যবস্থাপনা এবং বাজার মনিটরিং, সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান ইত্যাদি বিষয়ে সরকারকে কড়া নজর দিতে হবে। বন্ধুগণ, সাধারণ জনগণ করের সিংহভাগ প্রদান করলেও প্রাপ্তি তাদের সামান্য। বিগত দিনগুলোতে গণহত্যার হুকুমদাতা হাসিনা উচ্চ প্রবৃদ্ধি দাবি করলেও অন্যান্য অর্থ সামাজিক সূচকের সাথে তা সামঞ্জস্যপূর্ণ ছিল না। আমরা আগামী অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আয়তা বাড়ানোর প্রস্তাব করছি। বিশেষ করে জনগণের পুষ্টি গ্রহণের হার বৃদ্ধি, শিশু খাদ্যের মূল্য হ্রাস, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা বৃদ্ধি, নির্দিষ্ট পর্যায়ে বেকার ভাতা চালু, প্রবীণ এবং শারীরিকভাবে অক্ষম দরিদ্র নাগরিকদের জন্য বিশেষ ভাতা চালু, গ্রামীণ পর্যায়ে ন্যাশনাল সার্ভিসেসের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি, দলিত এবং ভাসমান জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসার জন্য বিশেষ বরাদ্দ, দুরারোগ্য অসুখে আক্রান্ত অসচ্ছল ব্যক্তিদের জন্য এককালীন অনুদান ইত্যাদি আমাদের প্রস্তাবের অন্তর্ভুক্ত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সঞ্চয় থেকেই দেশে বিনিয়োগ বৃদ্ধি পায়, অথচ পরিসংখ্যান বলছে দেশের মানুষের সঞ্চয় কমছে এবং ভোগ ব্যয় বৃদ্ধি পেয়েছে।